পারমিতার একমাত্র ননদ মিতালি বিয়ে করে শ্বশুরবাড়িতে যায়, যার ফলে তার বৌদি একেবারে নিঃশ্বাস ছেড়ে শান্তি পায়। কারণ মিতালি ছিল 1 নম্বরের পাপাকি পরী। সে যখন বাপের বাড়িতে থাকতো তখন সে নিজের হাতে কোনো কাজ করতে পারতো না, তাই বৌদিকে দিয়ে সবসময় ফাইফরমাস খাটাতো। যাক বাবা, পাপাকি পরীটা বিদায় হয়েছে, আমার আর সংসার করতে কোনো অসুবিধা হবে না। আমি এবার শান্তি মতো নিজে শ্বশুর বাড়িতে একা একা সংসার করতে পারবো, না হলে সারাদিন আমার ননদ মাথার উপর বসে থেকে আমাকে জ্বালিয়ে মারতো। সেদিন একমাত্র ননদ শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পর পারমিতা রাত্রিবেলা শান্তিতে ঘুমায়, কিন্তু সে বুঝতে পারে না তার জীবনে এখনো বিপদ আসতে বাকি আছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর হঠাৎই তাদের দরজার কলিং বেল বেজে ওঠে। এমন সময় পারমিতা দরজা খুলে দেখে তার বিবাহিত ননদ দরজার ওপারে দাঁড়িয়ে আছে। বিয়ের পরপরই ননদ কিরকম বাপের বাড়িতে আসতে দেখে পারমিতা একেবারে চমকে ওঠে। কি ব্যাপার মিতালি, এই তো 2 দিন আগে বিয়ে হলো তোমার, আর তুমি এখনই বাপের বাড়ির দরজায় এসে হাজির হলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? এই শুনে মিতালি কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে ঢুকে আসে। তাকে এরকম কান্নাকাটি করতে দেখে বাড়ির সকলে ভীষণই অবাক হয়। সবাই মনে করে এই যাত্রায় হয়তো মিতালির সংসার ভেঙে গেছে, তাই সে এভাবে কান্নাকাটি করছে। কি হলো, তুমি কান্নাকাটি করছো কেন? তোমার নতুন শ্বশুর বাড়িতে কোনো অসুবিধা হলো নাকি? আমাদের পরিষ্কার করে বিষয়টা বলো, তা না হলে আমরা বুঝবো কি করে? দাঁড়াও, আমি এখনই তোমার শাশুড়ি মাকে ফোন করছি, কারণ এবার কিন্তু আমাদের খুব চিন্তা হচ্ছে। না থাক বৌদি, ওই বদমাইশ মহিলাকে একদম ফোন করবে না। আর আমি এখন কিছুতেই ওই বাড়িতে ফিরে যাব না, কারণ ওরা কেউ ভালো নয়। বিয়ের পরপরই ওরা আমার উপর অনেক অত্যাচার শুরু করেছে, তাই 2 দিনের মধ্যে আমি বাপের বাড়িতে ফিরে এসেছি। ওরা খুব বাজে। আমার মা দাদা আমাকে কত ভালোবাসে, কিন্তু ওরা আমাকে একটুও ভালোবাসে না। মিতালির কথা শুনে তার বাপের বাড়ির পরিবার একেবারে অবাক হয়ে যায়, কিন্তু পারমিতা মোটেই ননদের কথা বিশ্বাস করতে চায় না। কারণ পারমিতা ভালো করেই জানে তার একমাত্র ননদ মোটেই দুধে ধোয়া তুলসী পাতা নয়। তাই সে মনে মনে ভাবে নিশ্চয়ই তার ননদেরই কোনো দোষ আছে। সেই জন্য পারমিতা দেরি না করে মিতালির শাশুড়ি মা রচনা দেবীকে ফোন করে বসে। বিশ্বাস করো পারমিতা, তোমার ননদের উপর কোনো রকম অত্যাচার করা হয়নি। নতুন বউ বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে, তাই শাশুড়ি মা হয়ে আমি ওকে চা করে খাওয়াতে বলেছিলাম। কিন্তু জানো তোমার ননদ কি করেছে? হ্যাঁ, আপনি তো ঠিকই করেছেন, কিন্তু আমার ননদ কি করেছে? আসলে মিতালি যেদিন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, পরের দিন সে বেলা 10টার সময় ঘুম থেকে ওঠে। এমন সময় রচনা দেবী তাকে গরম গরম চা এবং ব্রেকফাস্ট তৈরি করতে বলে, কিন্তু মিতালি একেবারে রেগে বোম হয়ে ওঠে। কারণ সে বাপের বাড়িতে কোনোদিনও রান্নাঘরে যায়নি, তাই সে শ্বশুর বাড়িতেও রান্না বান্না করতে চায় না। আমি চা আর জলখাবার তৈরি করব মানে? আমি তো গ্যাস জ্বালাতেই পারি না। ও মাই গড, এটা কত টাফ কাজ! আমার মাম্মা আমাকে এসব কাজ করতে শেখায়নি। আমি তো ভীষণ মুশকিলে পড়লাম, কারণ আমি যদি গ্যাস ওভেন না চালাই তাহলে রান্না বান্না তো হবেই না। মিতালি কিছুতেই বুঝতে পারে না যে কিভাবে ওভেন চালাতে হয়, তাই সে হাতে লাইটার নিয়ে গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন জ্বালাতে শুরু করে। আর সে যখন গ্যাস ওভেনের বদলে এরকম গ্যাস সিলিন্ডারে লাইটার দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে, তখনই শাশুড়ি মা রান্নাঘরে চলে আসে। আর রচনা দেবী বৌমার এরকম কাণ্ড কারখানা দেখে ভীষণই ভয় পেয়ে যায়। এ কি বৌমা, তুমি কি পাগল নাকি? তুমি কি নতুন বিয়ে হয়ে এসে তোমার শ্বশুর বাড়ির লোকেদেরকে মারতে চাইছো? গ্যাস সিলিন্ডারে কেউ কখনো গ্যাস লাইটার জ্বালায়? এখনই সরে এসো বলছি। ভুল করে যদি একবার সিলিন্ডার বাস্ট করে যায় তাহলে তো সারা বাড়িতে আগুন লেগে যাবে। কি সাংঘাতিক! আপনি আমাকে এভাবে বকা দিচ্ছেন? আমি তো গ্যাস জ্বালাতে পারি না, তাই জন্যই আমি রান্না বান্না করতে চাইছিলাম না, কিন্তু আপনি আমাকে জোর করে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং এখানে আমার কোনো ভুল নেই। আর আমি যদি এখন বাপের বাড়িতে থাকতাম তাহলে আমার মাম্মা কোনোদিনও আমাকে আপনার মতো বকাবকি করতো না। মাম্মা, আই মিস ইউ। এভাবে নতুন বৌমার মুখে ন্যাকা ন্যাকা কথা শুনে রচনা দেবী খুবই রেগে যায়, তাই সে আরো বেশি বৌমাকে বকাবকি করে। এভাবে কিছুক্ষণ কাটে, আর সেদিনকার মতো রচনা দেবী নিজেই রান্নাবান্না করে নতুন বৌমাকে খাওয়ায়। কিন্তু দ্বিতীয় দিনে নতুন বৌমা আরো এক ভয়ঙ্কর কাণ্ড করে বসে। বাবারে বাবা, এই বাড়িতে কি গরম! ও মাই গড, এসি গুলো ঠিকঠাক করে চলে না। এদের কারোর প্রবলেম হয় না এরকম গরমে থাকতে? আমি তো থাকতেই পারছি না। এই কথা বলে মিতালি ফ্রিজ থেকে ঠান্ডা জল এবং শরবত বের করে ঘন ঘন খেতে শুরু করে। এমন সময় সে ভাবে হয়তো তার শাশুড়ি মাকেও ঠান্ডা ঠান্ডা শরবত এবং ঠান্ডা জল খাওয়ানো উচিত, কিন্তু মিতালি নিজেকে অতিরিক্ত বুদ্ধিমতী মনে করে। আমি আমার শাশুমাকে ঠান্ডা জলের মধ্যে গোলাপের জল মিশিয়ে খাওয়াবো, কারণ রান্নাঘরের বাইরে কেমন একটা লাল রঙের বোতল দেখছিলাম,
ওর মধ্যে কি সুন্দর পিঙ্ক কালারের রুয়াবজা রাখা আছে। রুয়াবজা জলের মধ্যে মিশিয়ে আমি আমার শাশুমাকে খাওয়ালে উনি খুব খুশি হবে। এই বলে মিতালি রান্নাঘরের বাইরে থেকে সেই গোলাপি কালারের বোতল নিয়ে আসে আর জলের মধ্যে সেটা মিশিয়ে শাশুড়ি মাকে পান করার জন্য দেয়। কিন্তু সেই জলের মধ্যে থেকে একটা বিকট গন্ধ বেরিয়ে আসে, তাই রচনা দেবী কিছুতেই সেই শরবত পান করতে চায় না। নতুন বৌমা, তুমি আমার জন্য শরবত বানিয়ে এনেছো ঠিকই, কিন্তু এরকম গন্ধ ছাড়ছে কেন? আমি তো এর আগে অনেক শরবত খেয়েছি, কিন্তু এরকম গন্ধযুক্ত শরবত কোনোদিনও খাইনি। তুমি এর মধ্যে কি মিশিয়েছো? কেন শাশুমা, আপনি রান্নাঘরের বাইরে একটা পিঙ্ক কালারের বোতলে সব পিঙ্ক কালারের রুয়াবজা রেখেছিলেন না? ওটাই আমি জলের মধ্যে মিশিয়ে আপনাকে পান করতে দিয়েছি, আর ওই বোতলটা ফ্রিজের মধ্যে তুলে রেখেছি। মিতার কথা শুনে রচনা দেবী ভয় পেয়ে যায়, কারণ সেই গোলাপি রঙের বোতলে ইঁদুর মারার বিষ রাখা থাকে। আর নতুন বৌমা এতটাই বোকা যে সে বোতলের গায়ে কি লেখা আছে সেটাও পড়ে দেখে না, বরঞ্চ সেই ওষুধের সুন্দর রং বলে সেটা জলের মধ্যে মিশিয়ে শাশুড়ি মাকে খেতে দেয়। তাই তখনই রচনা দেবী সেই গ্লাস ছুঁড়ে ফেলে দেয় আর ফ্রিজ থেকে সেই বোতল বের করে নিয়ে আসে, কারণ অন্য কেউ যদি সেই বোতলের বিষ খেয়ে নেয় তাহলে বাড়িতে বড়সড় বিপদ ঘটতে পারে। আরে এটা রুয়াবজা নয়, এটা ইঁদুর মারার বিষ। তুমি যখন দেখছো রান্নাঘরের বাইরে বোতলটা রাখা আছে, তার মানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। আমার মনে হচ্ছে তুমি আমাদের সত্যিই মেরে ফেলতে চাইছো। তোমার হাত থেকে এখন কিছু খাওয়া বিপদ হয়ে দাঁড়াবে। ওরে বাবা রে বাবা, আমরা কোন পাপা কি পরীকেই বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছি? তুমি তো দেখছি কোনো কাজেরই নও। এই কথা শুনে মিতালি হাউ হাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। আর সেদিন যখন স্বামী অফিস থেকে ফিরে আসে, মিতালি তখনই শাশুড়ি মায়ের নামে স্বামীর কাছে কাঁদতে কাঁদতে নালিশ করে। সব তো তোমরা আমাকে কেউ ভালোবাসো না, আমি কিছুতেই তোমাদের বাড়িতে থাকবো না, কারণ তোমার মা বৌদ্ধ নির্যাতন করে। আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন আমার মাম্মা আর দাদা আমাকে তুলোই করে রাখতো যাতে আমার কোনো কষ্ট না হয়, কিন্তু তোমরা সবসময় আমাকে কথা শোনাও আর আমার কাজের খুদ ধরো। দুদিন হয়নি বিয়ে হয়েছে এই বাড়িতে এসেছি, তাই বলে আমার উপর তোমরা এরকম অত্যাচার করবে? মিতালি, তুমি কেন কান্নাকাটি করছো? আমার তো মনে হচ্ছে তুমি সত্যিই ভুল করেছো। ওইরকম গ্যাস সিলিন্ডারে লাইটার দিয়ে আগুন জ্বালানো, তারপর জলের মধ্যে ভুল করে ইঁদুরের বিষ মিশিয়ে ফেলা, এটা তো ঠিক নয়। আমার মা তোমাকে খুব ভালোবাসে, সুতরাং তোমাকে তো মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। স্বামী এই কথা বললে মিতালির মনে আরো কষ্ট লাগে, তাই সে আর কোন রকম কারোর সঙ্গে কথা বলতে চায় না। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর রচনা দেবী আবার নতুন বৌমার কাছে যায়। বৌমা, আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি, সন্ধ্যার মধ্যে চলে আসব। আর সব তো অফিসে গেছে, তাই তুমি কিছুক্ষণের জন্য বাড়িতে থাকো। আমি তোমার জন্য সব রকম রান্না বান্না করে দিয়েছি, তোমার যখনই খিদে পাবে তুমি গরম করে খেয়ে নিও। আর এখন বাইরে খুব গরম, তাই তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি না, কেমন? এই বলে রচনা দেবী বৌমাকে বাড়িতে রেখে নিজের বোনের বাড়িতে চলে যায়। কিন্তু মিতালি একেবারে অন্য ধরনের মেয়ে, তার নাকি একা একা বাড়িতে থাকতে দিনের বেলাতেও ভয় লাগে, তাই সে খাট থেকে নামতে চায় না, খাটে বসে বসে কান্নাকাটি শুরু করে। ওরে বাবা রে, ঘরের পর্দাটা ওরকম করে নড়ছে কেন? ওখান থেকে ভূত বেরিয়ে আসবে নাকি? আমার কিছুতেই একা একা থাকতে ভালো লাগছে না। ফোনটাও ডাইনিং টেবিলে রেখে এসেছি, এখন ফোন পর্যন্ত যাব সেই সাহসটাও আমার কাছে নেই। কিন্তু যে করে হোক আমাকে একটা ফোন করতেই হবে, না হলে ভূতেরা আমাকে মেরে ফেলবে। মাম্মা, কোথায় তুমি? আমার খুব ভয় করছে। এই বলে মিতালি কাঁদতে কাঁদতে ডাইনিং টেবিলের সামনে যায় আর সে একটা ফোন করে বসে। কিন্তু মিতালি যে এই কাজ করবে সে ভাবতে পর্যন্ত পারেনি। আর কিছুক্ষণের মধ্যেই যখন রচনা দেবী বাড়িতে ফিরে আসে, তখন সে দেখে যে বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে আর তাদের বাড়ির মধ্যেও অজস্র পুলিশ আছে, যা দেখে রচনা দেবী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কি হলো অফিসার, আপনারা আমার বাড়িতে কি করছেন? আমার বৌমা ঠিক আছে তো? হ্যাঁ, আপনার বৌমা ঠিক আছে, কিন্তু আপনি একদম ঠিক নন। আপনাকে এখন আমরা থানায় ধরে বেঁধে নিয়ে যাব, তারপর বউয়ের উপর অত্যাচার করার কি সাজা সেটা বুঝতে পারবেন। বিয়ে করে নতুন বৌমা বাড়িতে এসেছে আর আপনি তাকে মানসিকভাবে অত্যাচার করেছেন, আর সেই জন্যই আপনার বৌমা কাঁদতে কাঁদতে আমাদের ফোন করেছে। রচনা দেবী পুলিশ অফিসারের কথা শুনে ভীষণই অবাক হয় আর সে দেখে যে নতুন বৌমা বসে বসে কান্নাকাটি করছে। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম অফিসার, তাই জন্য আমি আপনাদেরকে ফোন করে ডেকেছি। আমি বিয়ে হয়ে দুদিনেই বাড়িতে আসতে পারিনি, তারপর থেকে আমার শাশুড়ি মা আমার উপর অনেক অত্যাচার করছে। আমার কোনো কাজই ওনার ভালো লাগে না। তুমি কি বলছোটা কি বৌমা? এই তো সকালবেলা আমি তোমার জন্য রান্না বান্না করে তারপর বোনের বাড়িতে গেলাম, আর তুমি একটুখানি সময়ের মধ্যে এসব কাণ্ড ঘটিয়ে বসে আছো। পুলিশ অফিসার এবার রচনা দেবীর কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয়। তাই পুলিশগুলো যখন মিতালিকে চেপে ধরে, তখন মিতালি হুড়হুড় করে সত্যি কথা বলতে শুরু করে।
আসলে অফিসার, আমি একা থাকতে খুব ভয় পাই, আর বাড়ির পর্দাগুলো হাওয়ায় এমন নড়ছিল, আমি ভাবলাম হয়তো ভূত এসেছে। তাই ভূতের হাত থেকে আমাকে পুলিশ ছাড়া অন্য কেউ তো বাঁচাতে পারতো না। সেই জন্য আমি আপনাদেরকে ফোন করে ডেকেছি। আর আমার শাশুড়ি মা আমাকে একা একা রেখে চলে যাবে কেন বলুন? আপনারা প্লিজ ওনাকে শাস্তি দিন। মিতালির কথা শুনে পুলিশ অফিসার ভীষণই রেগে যায়। আপনি শুধুমাত্র ভয় পেয়েছেন বলে আমাদের এত গুরুত্বপূর্ণ সময় আপনি নষ্ট করলেন। আমি তো কি না কি ভাবলাম, সেই জন্য সমস্ত ফোর্স নিয়ে তো চলে এলাম। আর মাসিমা, প্লিজ আমাদের ক্ষমা করবেন। এখন বুঝতে পারছি আপনার বৌমারই সব দোষ। আর এই যে পাপা কি পড়ি বৌমা, এরপর যদি কোনোদিন আমাদের মিস ইনফরমেশন দিয়েছেন আর এরকম ভাবে ডেকে এনেছেন, তাহলে আপনাকে কারাগারে ভরে দেবো বলে দিলাম। এই বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। কিন্তু পুলিশের কথা শুনে মিতালি রাগে মুখ ফুলিয়ে বসে থাকে। আর সে কিছুতেই শ্বশুর বাড়িতে থাকতে চায় না। তাই সে কুমিরের কান্না কাঁদতে কাঁদতে ব্যাগ গুছিয়ে নিজের মায়ের বাড়িতে ফিরে যায়। এই সমস্ত ঘটনা পারমিতা যখন রচনা দেবীর কাছ থেকে জানতে পারে, তখন সে ভীষণই অবাক হয়। কারণ তার ননদ শ্বশুর বাড়িতে যাওয়ার পর যে এরকম ব্যবহার করতে পারে, সে কোনোদিনও কল্পনাও করতে পারেনি। তাই তখনই পারমিতা তার শ্বশুরবাড়ির লোকেদেরকে সব ঘটনা জানায়, যার ফলে মিতালির পরিবারও তার উপর অসন্তুষ্ট হয়। মিতালি, তুমি কি পাগল হয়ে গেছো? বিয়ে হয়েছে 2 দিনও হয়নি, আর তুমি তোমার শাশুড়ি মাকে জেলে পাঠিয়ে দিচ্ছিলে? আমি ভাবতে পারি না তুমি এই বাড়ির মেয়ে হয়ে এরকম কাজ করতে পারো। তুমি এখনই তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাবে। আমি কিছু শুনতে চাই না। মাম্মা দেখো না, বৌদি আমাকে বকছে। আমি ওই বাড়িতে ফিরে যাব না মাম্মা। মিতালির মাও এবার মিতালির কোনো কথা শুনতে চায় না। আর এমন সময় হঠাৎই রচনা দেবী নিজের বৌমাকে ভিডিও কল করে আর তাকে আদর করে আবার শ্বশুর বাড়িতে ডাকতে শুরু করে। এরকম করতে নেই বৌমা, তুমি তো আমাদের বাড়ির বউ, সুতরাং শ্বশুর বাড়িতে ফিরে এসো। আমি বুঝতে পারছি তোমার মনটা নরম আর তুমি একটু অন্য রকমের, তাই বলে এরকম রাগ করে তুমি বাপের বাড়িতে চলে যাবে? এসো মা, বাড়িতে ফিরে এসো। আপনি আমাকে প্রমিস করছেন তো যে আপনি আমাকে কখনো বকাবকি করবেন না? তাহলেই কিন্তু আমি শ্বশুর বাড়িতে ফিরে যাব। এমন সময় রচনা দেবী তার সঙ্গে ভালো করে কথা বললে মিতালির মন গলে যায়। তাই সে আবার ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর শ্বশুর বাড়িতে যাওয়ার পর রচনা দেবী নিজের বৌমাকে বুঝিয়ে শুনিয়ে নানান রকমের কাজ শেখাতে শুরু করে। তাই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই মিতালি পাপা কি পরি থেকে সংস্কারী বউ হয়ে ওঠে। না, কিছুতেই না। আমি ওরকম কালো শ্বশুর বাড়ির বৌমা কোনোদিনই হব না। তুমি দেখেছো, ওরা সবাই কালো। সবাই কালো ছিল তাও ঠিক ছিল। অন্তত পক্ষে যার সঙ্গে আমার বিয়ে হবে তার তো ফর্সা হওয়া উচিত ছিল। আমি ওই ঘরে কিছুতেই বিয়ে করব না। চুপ কর। তুই যখন ছোট ছিলিস তখনই আমার বন্ধু তপনকে আমি কথা দিয়েছিলাম যে ওর ছেলে মৃন্ময়ের সঙ্গে তোর বিয়ে দেব। আর এখন সেই কথাটা রাখার সময় এসে গেছে। ওই বাড়িতেই বিয়ে করতে হবে তোকে। ওরা কালো, তাতে কি হয়েছে? তুই জানিস সমাজ ওদের কত মান সম্মান আছে। মৃন্ময়ের জন্য কত মেয়ে পাগল, তবু ওরা তোকেই বোমা করতে চাই। তার কারণ একটাই, তুই আমার মেয়ে, বুঝেছিস? সোনালী কালো মানুষদের পছন্দ করতো না। সে কালো মানুষদের সঙ্গে কোনো রকমের বন্ধুত্ব করতো না। মানুষের গায়ের রং দেখে সে স্বভাব চরিত্র বিচার করত। সোনালী অনেক চেষ্টা করেও তার বাবার সিদ্ধান্ত পাল্টাতে পারেনি। তাই শেষমেশ সোনালীকে মৃন্ময়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। ও গড, এই ছেলেটা বড্ড কালো। আমার তো এর পাশে বসতেই ঘৃণা করছে। মৃন্ময়, তুমি জানো না তুমি কাকে বিয়ে করছো? তুমি হয়তো মনে মনে ভাবছো ফর্সা মেয়ে পেয়ে তোমার ভাগ্য খুলে গেছে, কিন্তু তুমি এটা জানো না আমি তোমার জীবনটা তছনছ করে দেব। আমাকে বিয়ে করার ফল খুব খারাপ হবে। সোনালী মনে মনে এসবই ভাবতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সোনালীর সঙ্গে মৃন্ময়ের বিয়ে সম্পন্ন হওয়ার পর মৃন্ময় সোনালীকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে মৃন্ময়ের বাবা মা ভাই বোন সবাই সোনালীকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল। সোনালী শ্বশুর বাড়িতে প্রবেশ করে বলে, বাবারি বাবা, আপনাদের ঘরে এত লাইট কম কেন? আরো লাইট থাকলে জ্বালিয়ে দিন প্লিজ। লাইট কম কোথায় বৌমা? বাড়ির সব লাইটও তো জ্বলছে। এরকম বলছো কেন? লাইট জ্বলছে সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু যেই বাড়িতে ছেলে পিলে বাপ মা সবাই কালো, সেখানে লাইটের পরিমাণ তো এমনিই কমে যাবে। আমার তো মনে হচ্ছে আমি কোনো অন্ধকার গোদামের মধ্যে ঢুকে গেছি। আমাবস্যার রাতের অন্ধকার কি আপনাদের বাড়ি থেকেই শুরু হয়? সোনালী, বিহেভ ইয়োরসেলফ। তুমি আমার বাড়িতে আসা মাত্রই আমার পরিবারকে অপমান করছো। এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। আরে বাবা ছাড় না, আজকের দিনে এরকম করিস না।
আমার মনে হয় বৌমা অনেক বেশি ক্লান্ত, তাই জন্যই বৌমা এসব ভুলভাল কথা বলছে। লিপি, যা, তোর বৌদিকে ঘরটা দেখিয়ে দে। চলো বৌদি, আমার সঙ্গে চলো, আমি নিয়ে যাচ্ছি। লিপি সোনালীকে তার রুমে দিয়ে আসে। রাত্রিবেলা সোনালী মৃন্ময়কে বলে, দেখো মৃন্ময়, আমি আগেই বলে দিচ্ছি, কালো মানুষদের আমার পছন্দ নয়। আমি কালো মানুষদের খুবই ঘৃণা করি। তাই তুমি আমার ধারে কাছে ঘেঁষারও চেষ্টা করবে না। আমার থেকে যত বেশি দূরত্ব বজায় রাখবে ততই তোমার পক্ষে ভালো হবে। সোনালীর মুখে এমন কথা শুনে মৃন্ময় খুবই কষ্ট পায়। সে কিছু না বলে বাইরে হল রুমে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা। লিপি, তোর বৌদি এখনো ঘুম থেকে ওঠেনি মনে হচ্ছে। সকাল 10টা বেজে গেল। যা তো, তোর বৌদিকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে মা, যাচ্ছি। মা, ওই দেখো বৌদিকে। সোনালীকে দেখে তার শাশুড়ি মা এবং ননদ অবাক হয়ে যায়, কারণ সোনালী একটি শর্ট নাইটি পরেছিল। বৌমা, তুমি এটা কি পরেছো? বিয়ের পর আজকে আমাদের বাড়িতে তোমার প্রথম দিন। তুমি দয়া করে একটা ভালো জামা কিংবা শাড়ি পরো। না, আমি আমার ড্যাডির বাড়িতে এরকমই জামা পরতাম, তাই আমি এখানেও এমনই জামা পরবো। বৌদি, তুমি আগে তোমাদের বাড়ির মেয়ে ছিলে, কিন্তু এখন তো তুমি আমাদের বাড়ির বৌমা। এরকম ধরনের ড্রেস পরলে এখন কি শোভা দেয় বলো তো? কোনটা পরলে শোভা পাবে আর কোনটা পরলে শোভা পাবে না সেটা আমাকে শেখাতে আসবে না। আমি বুঝতেই পারছি আমি এই নাইটিটা পরেছি তোমাদের কেন অসুবিধা হচ্ছে। নাইটিটা শর্ট হওয়ায় আমার শরীরের বেশিরভাগ ফর্সা অংশ দেখা যাচ্ছে, আর আমার শরীরের ফর্সা অংশগুলো দেখে আপনাদের নিজের প্রতি ঘৃণা হচ্ছে কি, তাই তো? লিপি, তোমার খুব হিংসা হচ্ছে তাই না বলো? তুমি তো দেখতে খুবই কালো। এরকম শর্ট ড্রেস তুমি জীবনে পরতে পারবে না। কালো কালো শরীর দেখা যাবে যে, ছি। এভাবেই সোনালী তার শাশুড়ি মা এবং ননদকে তার গায়ের কালো রঙের জন্য অপমানিত করে। দেখতে দেখতে 2-1 দিন কেটে যায়। একদিন লিপি তার বৌদিকে বলে, বৌদি তাড়াতাড়ি এসো, এই দেখো তোমাদের বিয়ের অ্যালবাম চলে এসেছে। এসো এসো, আমরা সবাই মিলে তোমার বিয়ের ফটো দেখব। সবাই মিলে সোনালী ও মৃন্ময়ের বিয়ের ফটোগুলো দেখতে শুরু করে। মা দেখো, ঠাম্মা কেমন ভাবে বৌদির দিকে তাকিয়েছিল। ফটো তোলা হচ্ছিল ক্যামেরাম্যানের দিকে না তাকিয়ে বৌদির দিকে হা করে তাকিয়েছিল। হ্যাঁ, তা তো থাকবেই। নাত বউ বলে কথা। তোর বৌদিকে তোর ঠাম্মা খুব পছন্দ করেছে, সেই জন্যই হয়তো তাকিয়েছিল ওইভাবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠাম্মা আমাকে খুব পছন্দ করেছে, আর এটাই তো স্বাভাবিক। ঠাম্মা ফর্সা, তাই ঠাম্মা হয়তো নিজের মতো ফর্সা বৌমা পাবেন আশা করেছিলেন, কিন্তু সেটা তো হলো না। পেয়েছেন শেষ পর্যন্ত আপনার মতো একটা কালো বৌমা। তাই জন্যই আমাকে দেখে হয়তো উনি মনে মনে আফসোস করছিলেন। সোনালীর মুখে এমন কথা শুনে পাপিয়া দেবীর খুবই খারাপ লাগে, তবুও সে চুপ করেই থাকে। দিনের পর দিন সোনালীর অভ্যাস আরো খারাপ হয়ে যাচ্ছিল। সে তার শ্বশুরবাড়ির সবাইকে অপমান করত। শ্বশুরবাড়ির প্রতিটি বিষয় তার কাছে খুবই হাস্যকর বলে মনে হতো। একদিন লিপি তার বৌদির কাছে এসে বলে, বৌদি, কালকে না আমার কলেজে ফেয়ারওয়েল আছে। তোমার একটা ডিপ সবুজ রঙের শাড়ি আছে না, ওই শাড়িটা আমাকে দাও না, কালকে আমি পরে কলেজে যাব। লিপির কথা শুনে সোনালী খুব জোরে জোরে হাসতে শুরু করে। ডিপ সবুজ রঙের শাড়ি? কি হলো বৌদি, তুমি হাসছো কেন? আমি কি কিছু ভুল বললাম? না না, আমি হাসছি এটা ভেবে কালো কাকের আবার ময়ূর সাজার ইচ্ছা হয়েছে। তুমি দেখতে তো কালো কাকের মতো, আর ডিপ সবুজ রঙের শাড়ি পরতে চাইছো। তাই জন্যই আমি হাসি থামাতে পারছি না। বৌমা, তুমি এরকম ভাবে আমার বাচ্চা মেয়েটার মনে কষ্ট দিচ্ছ কেন? ও তোমার থেকে ছোট তো। লিপি, মন খারাপ করিস না মা। এই নে, তুই 5,000 টাকা নে, আর তোর যেই রঙের শাড়ি পছন্দ তুই সেই রঙের শাড়ি কিনে নিয়ে আয়। কালকে তুই সুন্দরভাবে সেজে কলেজে যাবি। কে কি বললো এটা নিয়ে তোর ভেবে লাভ নেই। হ্যাঁ, যাও যাও, যে রঙের ইচ্ছা সেই রঙের শাড়ি কিনে এনো, কিন্তু কোনো শাড়ি তোমার গায়ে মানাবে না। এভাবে সোনালী হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। একদিন পাপিয়া দেবীর কোনো এক আত্মীয়র বিয়েতে তাদেরকে সপরিবারে নিমন্ত্রণ করা হয়েছিল।
সবাই মিলে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সোনালি, এই দেখো, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমি তোমার আর আমার জন্য শপিং করে এনেছি। আজকে আমরা দুইজনেই নীল রঙের ড্রেস পরে যাব। তুমি পরবে নীল রঙের শাড়ি আর আমি পরবো নীল রঙের শার্ট। কি, তুমি আমার সঙ্গে কালার ম্যাচিং করে ড্রেস পরবে? তুমি সত্যি পারো বটে। তোমার গায়ের রং আর আমার গায়ের রঙের মধ্যে কোনো মিল আছে? তুমি দেখতে কালো কাকের মতো আর আমি দেখতে রাজহংসের মতো। তুমি কখনো কাকের সঙ্গে হাঁসের মিল হতে দেখেছো? দেখোনি তো। সেরকমই আমার আর তোমার কোনোদিনও মিল হবে না। আমি এই নীল শাড়িটা পরেই বিয়ে বাড়িতে যাব, কিন্তু তুমি অন্য কিছু পরবে, ওকে? এই বলে সোনালি সেখান থেকে চলে যায়। মৃন্ময়ের খুবই খারাপ লাগে, তাই সে তার কিনে নিয়ে আসা নীল রঙের শার্টটা পরে না। সবাই মিলে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে সবাই তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। সেরকমই সোনালির সঙ্গে মৃন্ময়ের পিসি তুলিকার দেখা হয়। ও আচ্ছা, তাহলে আপনি মৃন্ময়ের পিসি, মানে আমার পিসি শাশুড়ি মা। যাক, এতদিন পর আমার শ্বশুর বাড়ির কাউকে তো ফর্সা দেখতে পেলাম। কি বললে বৌমা? আমি তোমার কথা বুঝলাম না ঠিক। না না, আমি বলছি যে আপনার সঙ্গে দেখা হয়ে খুব খুশি হলাম। আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। আসলে আমার শ্বশুর বাড়িতে সুন্দর দেখতে কেউ নেই তো। অনেকদিন পর একজন ফর্সা কারোর সঙ্গে আমার আলাপ হলো। শ্বশুর বাড়িতে থেকে কালো মানুষদের দেখে দেখে চোখটাই কালো হয়ে গেছে। কালো ছাড়া আর কিছু দেখতেই পাই না আমি। তুমি এরকম করে বলছো কেন বৌমা? আমার বৌদি আর লিপি ওরা কালো হলেও তো দেখতে খুবই সুন্দর। শুধু কি ফর্সারাই দেখতে সুন্দর হয়? হ্যাঁ অবশ্যই, কালোরা কখনো সুন্দর হতে পারে না। এগুলো মানুষ শুধু মুখেই বলতে পারে। আচ্ছা আসুন পিসিমা, আপনার সঙ্গে কিছু সেলফি তুলি। না না, আমি সেলফি তুলবো না। আমার এসব সেলফি টেলফি তুলতে ভালো লাগে না। না না, এমন বললে তো হবে না। আজকে আমার সঙ্গে আপনাকে অনেকগুলো সেলফি তুলতেই হবে। আসলে কি বলুন তো, আমার বন্ধুরা সব সময় আমার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে ফটো দেখতে চায়। আর আমার তো শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর, এমনকি বড় কালো দেখতে। তাই ওদের সঙ্গে আমি ফটো তুলি না। আর ফটো তুললেও ওই ফটোগুলো আমার বন্ধুদের সেন্ড করতে আমার খুবই খারাপ লাগে। তাই আজকে আপনার সঙ্গে ফটো তুলে ওদের দেখাবো যে হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতেও ফর্সা কেউ আছে। সোনালির কথাগুলো দূরে দাঁড়িয়ে তার শাশুড়ি মা এবং ননদ শুনছিল। মা দেখেছো, বৌদি এখানে এসেও আমাদের অপমান করছে। মা, আমার ভালো লাগছে না, চলো বাড়ি চলো। দাঁড়া না, একটু পরেই তো চলে যাব। তোর বৌদিকে তো বুঝিয়ে বুঝিয়ে পারলাম না। জানি না উপরবেলা কবে এই মেয়েটার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি দেবে। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে সবাই বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সোনালি অনেকগুলো শুকনো লঙ্কা নিয়ে এসে তার শাশুড়ি মাকে বলে, মা, আমার নজরটা ঝাড়িয়ে দিন তো। আমার শরীরটা খুব খারাপ করছে। মনে হচ্ছে আজকে বিয়ে বাড়িতে গিয়ে আমার উপর কেউ নজর দিয়েছে। আসলে আপনারা সবাই কালো তো, আর আমি একাই ফর্সা। তাই আপনাদের মাঝে আমি একমাত্র ফুটে উঠেছিলাম। সেই জন্য সবাই শুধু আমার দিকেই তাকিয়েছিল, আর আমার অনেক প্রশংসাও করেছে। এতজন নজর দিলে শরীর তো খারাপ করবেই, তাই না? পাপিয়া দেবী কিছু না বলে সোনালির নজর ছাড়িয়ে দেয়। সোনালি তার শ্বশুর বাড়ির সকলকে অপমানিত করে খুবই আনন্দ লাভ করত। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন টিভি দেখার সময় সোনালি টিভিতে একটা বিউটি প্রোডাক্টের অ্যাড দেখতে পায়। ওয়াও, এই বিউটি প্রোডাক্টটা আমি অবশ্যই কিনবো। কালোদের সঙ্গে থেকে থেকে আমিও কেমন জানি কালো হয়ে যাচ্ছি। এই বিউটি প্রোডাক্টটা ইউজ করলে আমি দেখতে আরো ফর্সা হয়ে যাব। তারপর আমি কালো মানুষদের আরো বেশি অপমান করতে পারবো। কই দেখি তো ফোনটা, আমি এখনই এটা অর্ডার করি। এই বলে সোনালি টিভিতে দেখা একটি বিউটি প্রোডাক্ট অর্ডার করে। কয়েকদিনের মধ্যেই বিউটি প্রোডাক্ট ডেলিভারি হয়ে যায়। সোনালি খুব খুশি হয়। সে রাত্রিবেলা বিউটি প্রোডাক্ট মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আয়না দেখে সে চমকে ওঠে, কারণ তার মুখ একেবারে কালো হয়ে গিয়েছিল এবং সেই সঙ্গে তার মুখে ব্রণ এবং পিম্পলস দেখা দিয়েছিল। সোনালি তার নিজের মুখ দেখেই ভয় পেয়ে যায়। সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। তার চিৎকারের আওয়াজ শুনে সবাই সেখানে ছুটে আসে। না, এটা হতে পারে না। আমি কালো কি করে হয়ে গেলাম? আমি কালো না, আমি আমার মুখ দেখতে পারবো না।
আমি তো দেখতে ফর্সা ছিলাম, তাহলে আমি কালো কি করে হয়ে গেলাম? এই বিউটি প্রোডাক্ট লাগিয়ে আমি কালো হয়ে গেছি। কোন বিউটি প্রোডাক্ট দেখি বৌদি? দেখো আমাকে। এ বাবা, বৌদি, এই প্রোডাক্টটার ডেট এক্সপায়ার হয়ে গেছে। তুমি এটা ব্যবহার করার আগে এক্সপায়ারি ডেট দেখোনি কেন? সেই জন্যই তোমার মুখ পুড়ে গেছে, আর তাই তোমাকে কালো দেখাচ্ছে। আমি জানি না কিছু, আমি ফর্সা হতে চাই, আমি কালো হয়ে থাকতে পারবো না। কান্না বন্ধ করো সোনালি। তুমি কালো হও কিংবা ফর্সা হও, তুমি আমার বউ ছিলে আর আমার বউই থাকবে। তোমাকে সবাই যেমনই ভালোবাসতো ঠিক তেমন করেই ভালোবাসবে। তুমি বেকার বেকার কান্নাকাটি করো না প্লিজ। বৌমা, তুমি চিন্তা করো না, আমি তোমার মুখে চন্দন আর হলুদের প্রলেপ লাগিয়ে দিচ্ছি। এসো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পাপিয়া দেবী প্রত্যেক দিন সোনালীর মুখে চন্দন ও হলুদের প্রলেপ লাগাতে থাকে। কয়েক সপ্তাহের মধ্যেই সোনালীর মুখের রং আবার ফিরে আসে। সবাই খুবই খুশি হয়, কিন্তু সোনালী মনে মনে তার ভুলের জন্য খুবই লজ্জিত ছিল। সে তার ভুলের জন্য সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। সবাই তাকে ক্ষমা করে দেয় এবং সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।